প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে সংঘাত সমাধানের লক্ষ্যে বোর্ড অব পিস নামে একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগ চালু করেছেন। গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে প্রথমে এই পরিকল্পনা ঘোষণা করা হলেও পরে এর কার্যপরিধি বৈশ্বিক সংঘাতে সম্প্রসারণ করা হয়েছে। বোর্ডটির চেয়ারম্যান হবেন স্বয়ং ট্রাম্প। প্রস্তাবিত সনদ অনুযায়ী সদস্য দেশগুলো সাধারণত ৩ বছরের জন্য অন্তর্ভুক্ত হবে, তবে $1 বিলিয়ন অর্থায়নের মাধ্যমে স্থায়ী সদস্য পদ নেওয়ার সুযোগ থাকবে। বোর্ডের নির্বাহী পরিষদে রয়েছে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উডকপ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জেরেড কুশনার। হোয়াইট হাউস জানায় আমন্ত্রিত প্রায় 50টি দেশের মধ্যে 35টি দেশ অংশগ্রহণে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, মিশর, তুর্কি, হাঙ্গেরি, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। বিতর্কিতভাবে পশ্চিমা বিশ্বে কোণঠাসা বেলারুশও এতে যোগ দিতে সম্মত হয়েছে, তবে রাশিয়া ও চীন এখনো সিদ্ধান্ত জানায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় তারা এই উদ্যোগকে জাতিসংঘের ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নরওয়ে, সুইডেন ও ফ্রান্স যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইটালি ও জার্মানও সতর্ক অবস্থানে রয়েছে। ফ্রান্সের অনাগ্রহের জেরে ট্রাম্প দেশটির উপর উচ্চ হারে ট্যারিফ আরোপের হুমকিও দিয়েছেন। কানাডা নীতিগতভাবে সম্মত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সঙ্গে একই বোর্ডে বসা তাদের জন্য কঠিন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা বিষয়ে সীমিত মেয়াদে অর্থাৎ 2027 পর্যন্ত বোর্ড অব পিসকে অনুমোদন দিয়েছে। গাজায় পুনর্গঠন ও অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের ক্ষমতা থাকলেও গাজার বাইরে বোর্ডটির আইনি ক্ষমতা ও বাস্তব প্রয়োগ নিয়েও এখন স্পষ্টতা রয়েছে। কূটনীতিকদের মতে ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকা দুর্বল করতে পারে, যদিও ট্রাম্প নিজে তা অস্বীকার করেছেন। বাংলাদেশ প্রসঙ্গ সরাসরি না হলেও অনেকটা পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শুরু হলো বিএনপি ও জামাত ইসলামের নির্বাচনী প্রচারণা। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইলের নম্বর নিয়ে নারীদের একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জান্নাতের টিকিট বিক্রির নামে জামাত শিরক করছে এবং 71-এ তাদের ভূমিকার বিষয়েও তিনি কড়া সমালোচনা করেন। অন্যদিকে নব্য ফেসিবাদের জায়গা হবে না বলে বাংলাদেশে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আইসিসি প্রসঙ্গ শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে খেলবে না বলে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি, অর্থাৎ আসন্ন যে টি-20 বিশ্বকাপ সেটিতে বাংলাদেশ অংশ নিচ্ছে না। এটি বাংলাদেশের পক্ষ থেকে অনেকটাই চূড়ান্ত করে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। বল এখন আইসিসির কোর্টে, আইসিসি সিদ্ধান্ত জানাবে তারা শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি মেনে তাদের খেলাগুলো শ্রীলঙ্কা ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করছে কিনা, কিন্তু এখন পর্যন্ত সেই সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ বাংলাদেশে শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, অনেকটা ধরে নেওয়া যেতে পারে। এদিকে আল জাজিরার সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি সেখানে জানিয়েছেন শেখ হাসিনা আর রাজনীতি করবেন না। অর্থাৎ তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার রাজনৈতিক যুগ কি শেষ হয়ে গেল, তাহলে তিনি বলছেন হ্যাঁ, শেখ হাসিনার রাজনৈতিক যুগ শেষ হয়ে গেল, কারণ বয়সের কারণে তিনি অবসরে যাবেন। এসব বিষয় নিয়ে কথা বলবো TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বোর্ড অফ পিস, যেখানে 2 দিন আগেই তিনি নরওয়ের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যেহেতু আমাকে শান্তির পুরস্কার দাওনি, বিশ্ব শান্তির রক্ষার দায়িত্ব আমার নয়, তারপরও তিনি যেহেতু বিশ্ব শান্তি নিয়ে ভাবেন তাই বোর্ড অফ পিস গঠন করেছেন। এই বোর্ড অফ পিসে সদস্য কিভাবে করা হচ্ছে, কাদেরকে আমন্ত্রণ জানা হচ্ছে, কারা আসতে চাচ্ছেন না, শান্তির একটি বিষয়, সেখানে অন্যরা আসতে চাচ্ছেন না কেন, ঘটনাটা কি আসলে? ঘটনাটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ট্রাম্পের যে পার্সোনালিটি, ট্রাম্পের যে ধরন, ট্রাম্পের যে ম্যানেজমেন্ট এবং তার যে ব্যাকগ্রাউন্ড যেখান থেকে এসছে, তার হলো ব্যবসা, টাকা পয়সা এবং অন্যকে হুকুম দিয়ে ডিকটেট করে, ডাইরেক্ট করে কন্ট্রোল নেওয়া। এই যে 2-3টা ফ্যাক্টর তার যে পার্সোনালিটিতে এবং তার ধরনে, তার যে ব্যবসায় হোক বা রাজনীতিতে হোক, যেখানেই হোক বা এবং ফ্যামিলিতে হোক,
তাকে যেটা দেখেছি সেটা হচ্ছে সে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা পরিষ্কারভাবে সেটা হচ্ছে যে তার সাথে যদি কেউ অমত করে তাহলে তার কোনো স্থান নাই, তাকে সে টার্গেট করে বিভিন্নভাবে তাদেরকে ছোট করা, তাদেরকে অত্যাচার করা, তাদেরকে বিভিন্নভাবে আনপপুলার করা। তো এই যে একটা মানে সিচুয়েশন রয়েছে তার পার্সোনালিটির ভেতরে, এটা যখন সে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন এত প্রকটভাবে দেখা যায়নি। এখন সেকেন্ডবার প্রেসিডেন্ট হওয়ার ফলে তার এই পার্সোনালিটির যে ইন্টারনাল ক্যারেক্টারগুলো এগুলো একটার পর একটা বেরিয়ে আসছে। এবং এই পার্সোনালিটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী এফেক্টেড হচ্ছে। উনি সারা পৃথিবী কন্ট্রোল করবেন এবং সমস্ত রাজনীতি, অর্থনীতি, সোশ্যাল কালচার, আমরা কেনেডি সেন্টার দেখেছি, অন্য অন্য আমি কালচারের কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় যেগুলো দেখছি, পুরো জিনিসটাকে উনি কন্ট্রোলে আনবেন এবং সবাই তার কথা শুনতে হবে। যদি কেউ তার কথা না শোনে তাহলে তার বিপদ আছে। এবং শুধু তাই না, আমার কাছে যেটা বড় রকম মানে একেবারে একটা ভয়ঙ্কর জিনিস মনে হয়েছে যে উনি বলেছেন যে মোরালিটিটা কোথা থেকে আসছে। আমার মোরালিটি হচ্ছে আমি ডিকটেট করব এবং আমি এটা চালাবো। তো মোরালিটির জিনিস হচ্ছে যে আমরা এথিক্সের কথা বলি, ভালো এবং খারাপ দুটো সাইড রয়েছে পৃথিবীতে। এই ভালো খারাপটাকে ব্যালেন্স করে পৃথিবীতে চলার যে সামর্থ্য, শক্তি এবং রাজনৈতিক, সামাজিক এবং কালচারাল যে শক্তি, অর্থনৈতিক, এইগুলোকে সম্মান করে চলাটা সব রাজনীতিবিদদের একটা ইতিহাসে একটা ভূমিকা ছিল। এবং তার বেশি সেন্টার পিস ছিল গণতন্ত্র, ডেমোক্রেসি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সিচুয়েশন। আমি একটু অ্যানালাইসিস করছি এই জন্য জি। যে এই যে মানে বোর্ড অফ পিস কোথা থেকে এসছে এবং তার মাথায় কিভাবে এসছে, এবং উনি জাতিসংঘকে ছোট করার জন্য নোবেল পিস প্রাইজ পাননি বলে তাদেরকে ছোট করার জন্য, ধ্বংস করার জন্য, একটা অপরিহার্য জিনিস ইনস্টিটিউশন হিসেবে প্রমাণ করার জন্য যে প্রচেষ্টা উনি বিভিন্নভাবে করে গেছেন, করছেন এবং করবেন, এটা আমার কাছে যেটা মনে হয়। এখন উনি গত এক বছরে কি করেছেন এটা যদি আমরা অ্যানালাইসিস করি, একটু দেখি, আপনি ইউক্রেনের ঘটনা দেখেন, ফেইলিওর। রাশিয়ার সাথে সম্পর্ক দেখেন, আনক্লিয়ার, ফেইলিওর। আপনি ট্যারিফের তার যে প্রচেষ্টা এবং দেখেন আজ পর্যন্ত ক্লিয়ারলি কাউকে সে দলে নিতে পারেনি ট্যারিফ নিয়ে। আপনি যদি ইমিগ্রেশন দেখেন, একটা কমপ্লেক্স, একটা হজবরল করে রেখেছেন মানে এই যে ইমিগ্রেশন ফিল্ডে। আইস দিয়ে উনি কন্ট্রোল করে ইমিগ্রেন্টসদের বা অন্যদের মানে দেশ থেকে বের করে দিচ্ছেন। ইলিগাল ইমিগ্রেন্টসের নামে উনি সিটিজেনদের পর্যন্ত অ্যারেস্ট করেছেন এবং গুলি করে তার যে গ্রুপ, তার যে এই মেরে ফেলেছেন সিটিজেনকে। এখন তারপরে যেটা রয়েছে যে এই যে ইরানের ঘটনা, একটার পর একটা ফরেন পলিসি প্রত্যেকটা উনি হাত দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনোটাই খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এগিয়ে নিতে পারেননি। আপনি যদি দেশের ভেতরের অবস্থা দেখেন, তার রাজনৈতিক নিজের দল রিপাবলিকান পার্টি দুদিন ভাগ হয়ে আছে। কংগ্রেসের ভেতরে আনক্লিয়ার পলিসি, কি হবে কি না হবে কেউ জানে না, কারণ ট্রাম্প কংগ্রেসকে কন্ট্রোল করে নিয়েছে, রিপাবলিকান পার্টিকে। এখন তো কংগ্রেস বলে ওখানে কেউ নাই, কংগ্রেসটা চলে গেছে, যেটা আইন বানানোর যে শক্তি এবং যে ইনস্টিটিউশন আমেরিকায় রয়েছে, সেটা এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ পাওয়ারের আন্ডারে, প্রেসিডেন্টের আন্ডারে চলে গেছে আমার কাছে যেটা মনে হয়। আর সুপ্রিম কোর্টে তো আমরা জানি কোথায় রয়েছে। কাজে যে তিনটে ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট
সবকিছু তার কন্ট্রোলে চলে এসছে, আসার চেষ্টা করছে অন্তত। কাজে এই সিচুয়েশনে উনি যেটা চাচ্ছেন, নোবেল প্রাইজ পিস প্রাইজ পাননি এবং জাতিসংঘ থেকে বড় রকম কোনো রিকগনিশন হয়নি। কাজী উনি এই যে বোর্ড অফ পিস গাজায় যেটা করেছেন, গাজার অ্যাপ্রুভাল, এটা কিন্তু জাতিসংঘের অ্যাপ্রুভাল রয়েছে, একটা কমিটি করার কথা বলেছে যে এই কমিটি গাজাকে নতুন ভাবে তৈরি করবে। কিন্তু আমরা যদি তার প্ল্যানটা দেখি, 11 পেজের একটা প্ল্যান উনি তৈরি করেছেন, উনি না, ওনার মানে কর্মকর্তারা, জি। ওনার হোয়াইট হাউস থেকে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সেখানে প্রধান একটা ভূমিকা রোল হলো এখানে ব্যবসা বাণিজ্যের সেন্টার করা, 1 লক্ষ বাড়ি তৈরি করবে এবং গাজার যে এই বিচ রয়েছে, বিচ এরিয়ায় সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটি এবং রিসোর্ট এরিয়া তৈরি করবেন। প্যালেস্টাইন কোথায়, গাজার লোক কোথায়? তার প্ল্যানের ভেতরে গাজার লোকের কোনো জায়গা নেই, মানে রিয়েল গাজার লোক যাদেরকে আমি বলছি, যারা প্যালেস্টাইনিয়ান, তাদের কোনো জায়গা নেই। এবং তার যে ফরেন মিনিস্টার রুবিও, ওই একই রকম তার যে ডিফেন্স মিনিস্টার, তারা সবাই একসাথে হয়ে এবং ইসরায়েলের সাপোর্টে, ইসরায়েলের লিডারশিপে এই গাজাকে ইসরায়েলের অংশ না করলেও একটা ইন্টারন্যাশনাল এন্টারটেনমেন্ট শহর, সিটি এবং বিচ ওরিয়েন্টেড একটা বড় রকম দুবাইয়ের মতন বা অন্যরকম একটা সোশিও কালচারাল, যেটা আমেরিকা সম্পূর্ণভাবে ইকোনমিক্যালি পলিটিক্যালি কন্ট্রোল করবে থ্রু ইসরায়েল। অথবা কাজে এই যে বোর্ড অফ পিস বলে উনি যেটা করার চেষ্টা করছেন, আমার কাছে যেটা মনে হয়, এটা উনি ওনার কন্ট্রোল, ওনার যদি রোল এখানে দেখেন, আপনি বলেছেন যে উনি পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন, শুধু তাই না, ওনার ভিটো পাওয়ার থাকবে। উনি যে কোনো লোককে, যে কোনো কান্ট্রিকে, যে কোনো মেম্বারকে যে কোনো সময় আনতে পারবেন এবং বের করে দিতে পারবেন, ক্যান্সেল করে দিতে পারবেন যে কোনো প্রেসিডেন্টশিপ। এই যে কনস্টিটিউশনাল একটা অর্গানাইজেশনাল, যে কোনো অর্গানাইজেশনের একটা কনস্টিটিউশনাল স্ট্রাকচার থাকে, জাতিসংঘের আছে, অন্য অন্য ওয়ার্ল্ড ব্যাংকের আছে, আমরা পৃথিবীর সব অর্গানাইজেশনসের দেখেছি। এর কোনো ক্লিয়ার অর্গানাইজেশনাল স্ট্রাকচার নেই। উনি একা, উনি প্রেসিডেন্ট, উনি পার্মানেন্ট প্রেসিডেন্ট, উনি এখানে থাকবেন এবং ওনার সাথে উনি যাকে বলবেন তারা এখানে আসবে। কাজী এই যে বোর্ড অফ পিসের যে ফিউচার কি হবে, এটা বলা খুব কঠিন। এটা কতটুকু অনেক একেবারে বিস্তারিত আপনি আলোচনা করেছেন। এখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখন যে 35 জন মেম্বার তারা ডিক্লেয়ার করেছে, এদের ভেতরে যদি দেখেন, এদের ভেতরে 1 2 বাদে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি নেই। সব কাতার, ইজিপ্ট, হাঙ্গেরি, আপনি কসোভো, আপনি মরক্কো, বেলারুশ, আর্জেন্টিনা, উজবেকিস্তান, তাজিকিস্তান, এগুলো যদি দেখেন, জর্ডান, বেশিরভাগ সেমি ডেমোক্রেসি বা নন ডেমোক্রেসি, এখানে কোনো গণতন্ত্রের জায়গা নেই। অর্থাৎ ট্রাম্পের যে অর্থনৈতিক পাওয়ার এবং আমেরিকার যে অর্থনৈতিক পাওয়ার, এই পাওয়ারটাকে এরা ব্যবহার করার চেষ্টা করবে তার ট্রাম্পের সাথে সাহায্য করার। কাজেই এই যে বোর্ড অফ পিস বলে যে করছে, এটা সারা দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল করার জন্য এবং তার হাতে নেওয়ার জন্য একটা ভালো রকম প্ল্যান, অর্গানাইজ এফোর্ট বলে গাজার নামে আমার মনে হয়। জি, মোহাম্মদ মালেক, নামটা খুবই সুন্দর, বোর্ড অফ পিস, মানে শুনলে একটু শান্তি শান্তি লাগে এই জায়গাটাতে। এখন আমি আসলে জানতে চাচ্ছি যে শান্তি প্রতিষ্ঠার জন্য তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যদিও এটি কার্যত ব্যর্থ একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নতুন দুনিয়ার স্বপ্ন দেখেন, নতুন দুনিয়ার দিকে পৃথিবীটাকে নিয়ে যেতে চান। সেখানে কি জাতিসংঘের বিকল্প প্রতিষ্ঠান হিসাবে এই বোর্ড অফ পিসকে, এতগুলো দেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে, 50টা দেশ, এবং
তাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখছেন আগামী দিনে নতুন কিছু করার, নতুন ভাবে সিদ্ধান্ত দেওয়ার। এটি কি আসলে বিকল্প একটা সংগঠন, কিংবা আমরা বারবারই তো বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা লিগাসি রেখে যেতে চান, তিনি তার নামটা যাতে থেকে যায় ইতিহাসে সেটি করতে চান, তার জন্য কি এই উদ্যোগ? হ্যাঁ, ধন্যবাদ জুয়েল। দেখুন, সাবিক ভাই তো খুব চমৎকার করে বর্ণনা করেছেন। তো আপনি যেমন এই প্রশ্নের শুরুতে একটি প্রসঙ্গ আনলেন, আমি সেখান থেকেই শুরু করতে চাই আর কি। সেটি হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পৃথিবী আহ, মানে বিপর্যস্ত, ধ্বংস হয়ে গেছে, এই বিপর্যস্ত পৃথিবীকে আবার পুনর্গঠন এবং স্থিতিশীল এবং শান্তি বজায় রাখার জন্যই বিশ্ব নেতারা এক হয়ে ইউএন বা জাতিসংঘ প্রতিষ্ঠা করলেন এবং আর্থিক পুনর্গঠন করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ তৈরি করলেন। এই জাতিসংঘ এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ সম্মিলিতভাবে বিশ্বে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা শুরু করলো, যাত্রা শুরু হলো। আমরা এখন পর্যন্ত সেই বিশ্ব ব্যবস্থার মধ্যেই আছি। তো যেমনটি আপনি বললেন, যদিও এখন এখন এই যে জাতিসংঘটা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, যাতে বিভিন্ন দেশের মধ্যে জাতিতে জাতিতে যে কনফ্লিক্ট হবে সেই কনফ্লিক্ট গুলো যেন রেজুলেশন করে, রিজলভ করে জাতিসংঘের মাধ্যমে। অর্থাৎ নতুন করে আর কোনো যুদ্ধ তৈরি না হয়, নতুন করে যুদ্ধ করার কারণ না ঘটে। এনি ডিসপিউট বিটুইন এনি নেশনস, এটি জাতিসংঘ মধ্যস্থতা করে বিশ্ব শান্তিটাকে একেবারে কনফার্ম করবে, নিশ্চিত করবে। এটাই এখন আমরা জাতিসংঘকে কার্যকর দেখিনি, যদি উদ্দেশ্যটা তো মহৎ ছিল, শান্তিময়, উন্নত এবং মানবিক একটা বিশ্বের জন্য জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান যে তৈরি হয়েছে, এটি নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ ছিল। কিন্তু এই যে যারা শক্তিধর রাষ্ট্রগুলো আছে, স্পেশালি জাতিসংঘের যারা নিরাপত্তা পরিষদের মেম্বার, তারা কি করলো? তারা জাতিসংঘ তৈরি করার পরে তারা জাতিসংঘটি যেন তারা নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য নিরাপত্তা পরিষদ গঠন করলো এবং সেখানে এই শক্তিধর রাষ্ট্রগুলোর ভেটো ক্ষমতা থাকলো। যার ফলে যে কোনো ডিসপিউট যখন হয়, যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যখন কোনো দ্বন্দ্ব সংঘাত দেখা যায় যে এই নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার যারা, যাদের ভেটো আছে, তাদের কোনো না কোনো দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে। যার ফলে যে কোনো রেজুলেশন বা প্রস্তাব যখন জাতিসংঘ উত্থাপিত হয় নিরাপত্তা পরিষদে, তখন ওই দেশটি ভেটো প্রদান করে। যেটা আমরা প্যালেস্টাইন বা নিকট অতীতে গাজা নিয়ে দেখলাম, ইউক্রেন নিয়ে দেখলাম। কোন একটি মুভমেন্টই কিন্তু আলটিমেটলি যে নিরাপত্তা পরিষদে বেরিয়ে আসতে পারেনি বিকজ অফ ভেটো। তার মানে কি, এই আমেরিকার মতো দেশ, রাশিয়ার মতো দেশই কিন্তু জাতিসংঘকে পুরোপুরি কার্যকর করতে দেওয়া হয়নি। কিন্তু তারপরে কিন্তু একটা নতুন বিশ্ব ব্যবস্থা গঠিত হয়েছে এবং আন্তর্জাতিক রীতিনীতি, কনভেনশন এবং আইন তৈরি হয়েছে, জাতিসংঘের চার্টার আছে। সেইগুলোকে মানুষ কিছুটা বিভিন্ন দেশ না মানলে বিশ্বে এর মধ্যে আরো অনেকগুলো যুদ্ধ হয়ে যেত। তো এখন যেটি দাঁড়ালো যে ট্রাম্প দেখলো যে আপনার মনে আছে যে এই দ্বিতীয় টার্মে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসলেন, উনি বারবার একটা কথা বলেছিলেন, জাতিসংঘ কোনো কাজই করতে পারে না, অকার্যকর। তার চেয়ে আমি তো ভালো কাজ করছি, আমি 8টি যুদ্ধ বন্ধ করলাম, আমি এতগুলো কাজ করলাম, জাতিসংঘ একটিও পারল না, তো জাতিসংঘের চেয়ে তো আমিই বড়। তখন তার মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিল যে এমন একটি উদ্যোগ তো আমি নিতে পারি, যেহেতু আমি এতগুলো যুদ্ধ বন্ধ করলাম, তা আমি আরেকটা উদ্যোগ নিতে পারি, যেটি বিশ্ব ব্যবস্থা, নতুন একটা বিশ্ব ব্যবস্থা, অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার আমি প্রতিষ্ঠা করি। যেতে হবে কি, ইতিহাসে আমি অমর হয়ে থাকবো এটার উদ্যোক্তা হিসাবে। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে তার এই 8টি যুদ্ধ বন্ধের দাবিদার তিনি কিন্তু এবার ভেবেছিলেন নোবেল শান্তি পুরস্কারটি তার আসবে, এবং যেটি আসলো না, তিনি খুবই দুঃখিত হলেন, মর্মাহত হলেন। এবং তার সব এই যে লেটেস্ট যে রিয়াকশন আমরা দেখলাম, নরওয়ের প্রধানমন্ত্রীকে তিনি কড়া ভাষায় যে চিঠি দিলেন যে আমাকে তো শান্তি পুরস্কার তোমরা দাওনি, কাজে আমার বিশ্ব শান্তি নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। তো এই যে দেখেন, একটা ক্ষোভ থেকে তিনি কথাটি বললেন। তো তার মনে হলো যে
তাহলে এই বর্তমানের এই বিশ্ব ব্যবস্থাকে আমি পরিবর্তন করি, আমি একটা নতুন বিশ্ব ব্যবস্থা স্থাপন করি, যেটি গাজা দিয়ে শুরু করলেন তিনি প্রথমে। সেটি হলো কি বোর্ড অফ পিস। এখন বোর্ডের আপনি যে প্রশ্নটি মূল প্রশ্ন, এবার আমি সেখানে যাচ্ছি। বোর্ড অফ পিসের ব্যাপারে কিন্তু তিনি যে চার্টার সাইনিং সেরেমনিতে কিন্তু উনি স্পষ্ট বলেছেন ইট মাইট রিপ্লেস ইউএন, অর্থাৎ ইউএন কে রিপ্লেস করবে এটি। তার মানে ইউএন এর বিকল্প একটি আন্তর্জাতিক সংস্থা হবে এটি, যেটি তার প্রথম কাজটি হবে যে গাজাতে রিকনস্ট্রাকশন বা গাজা পিস প্ল্যান, আর বৃহত্তর অর্থে তার কাজ রিজলভ গ্লোবাল কনফ্লিক্টস, তো বিশ্বের যত দ্বন্দ্ব আছে সেগুলো মিটাবে। তাহলে আলটিমেটলি কি হলো, জাতিসংঘে যে কাজটি করছিল তার এই বোর্ড অফ পিস সেই কাজটি করবে। সেই কাজটি যদি করে তাহলে জাতিসংঘের দরকার নেই। আলটিমেটলি জাতিসংঘে তিনি ক্লিয়ার বলেছেন যে এটা ইট ইজ টু রিপ্লেস ইউএন বা ইট মাইট রিপ্লেস ইউএন। মানে তার মানে তিনি বোঝাতে চাইলেন যে দেখো, বিশ্ব নেতৃবৃন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করলো জাতিসংঘের মাধ্যমে, আমি আবার নতুন করে আরেকটা বিশ্ব ব্যবস্থা তৈরি করলাম আমার বোর্ড অফ পিসের মাধ্যমে। এখন এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই যে নোবেল প্রাইজের চাইতে বড় কাজ আমি করে যাচ্ছি, নোবেল লরিয়েটের চাইতেও বড় কাজ, যে বিশ্ব এই যে বোর্ড অফ পিসে আমি আজীবন চেয়ারম্যান থাকবো, এটি জাতিসংঘের চাইতে বড় কাজ হবে এবং আমার অবদান সারা বিশ্ব বহুদিন মনে রাখবে, আমি পৃথিবীতে বেঁচে থাকবো। এবং এই আকাঙ্ক্ষাটা তো আসলে জনগণ হিসেবে আপনার আমারও চাওয়া থাকতে পারে যে এমন একটা সংগঠন কিংবা এমন একটা কাঠামো তৈরি হোক। অবশ্যই অবশ্যই আমরা তো চাই বিশ্ব শান্তি থাকুক, তাই না? আমরা বিশ্বে কোনো যুদ্ধ দেখতে চাই। আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা কি চাই? আমরা বিশ্বে শান্তি চাই, একটা মানবিক বিশ্ব চাই, কোন দ্বন্দ্ব দেখতে চাই না, কনফ্লিক্ট দেখতে চাই না, তাই না? তো উনি যদি এটা চেয়ে থাকেন ভালো, কিন্তু তিনি কি বলেছেন, আপনি যখন কোন একটা এরকম বিশ্ব ব্যবস্থা তৈরি করবেন, একটা সংগঠন তৈরি করবেন, কতগুলো বিশ্ব মানে ইন্টারন্যাশনাল ল থাকবে, কনভেনশন থাকতে হবে, কিন্তু জাতিসংঘে যেমন আছে, আপনি মানেন না মানেন, বাট দেয়ার আর ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড কনভেনশন যেগুলোতে জাতিসংঘের মেম্বার রাষ্ট্রগুলো স্বাক্ষর করেছে। এখন উনি কি বলেছেন? উনি বলেছেন আমি কোনো আন্তর্জাতিক রীতিনীতি আইন মানি না, আমার ইন্টারন্যাশনাল রুলস হলো লিমিটেড বাই মাই ওন মরালিটি। তার মানে কি, আমি শুধু আমেরিকার সম্রাট নই, কিং নই, আমি সারা বিশ্বে কিং হতে চাই। আমি যা বলবো সেটি বিশ্বকে মানতে হবে, আমার মরালিটি হলো চলবে। তা যদি হয়, তার ওন মরালিটিতে যদি তিনি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চান, তাহলে কি সেটি হবে? সে তো হবে না, কারণ আপনাকে দেয়ার মাস্ট বি সাম রুলস। এবং যারা যোগ দেবে না তাদের জন্য ট্যারিফ, তারপর যারা যোগ দেবে তাদের জন্য স্থায়ী সদস্য, অর্থাৎ নানা ধরনের বিষয়গুলো দিয়ে পুরো প্রসেসটা, কিন্তু এটি যদি সত্যিকার অর্থেই একটা আন্তর্জাতিক কাঠামো হিসেবে কাজ করতো, যে যেসব দেশে যুদ্ধ লেগেছে একা একটি দেশের পক্ষে সম্ভব নয়, অনেকগুলো দেশের উদ্যোগে যদি সেখানে একটা শান্তি প্রতিষ্ঠা করা যায়, নিঃসন্দেহে সেটা অনেক বড় কিছু হতো। যাই হোক, আমরাও খুব বেশি আসলে এটা নিয়ে আলোচনা করে আরেকটা লাইন বলে আমি শেষ করছি। সেটি হলো যে দেখুন, তার এই উদ্যোগে কিন্তু শফিক ভাই যেমনটি বললেন, যারা যে 19টি রাষ্ট্র সই করলো চার্টারে, তারা কেউ কিন্তু উল্লেখযোগ্য কোনো রাষ্ট্র নয়। তার আমেরিকার যারা মিত্র, ঐতিহাসিকভাবে মিত্র, আপনি ইটালি, পোল্যান্ড, জার্মানি, জাপান, সাউথ কোরিয়া, ইউকে, কানাডা, ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম, সুইডেন, কেউ কিন্তু এখন পর্যন্ত সম্মত হয়নি। তাহলে এই রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে কি নতুন বিশ্ব ব্যবস্থা হতে পারে? এবং চায়না রাশিয়া তো আছেই, আছেই। যাই হোক, আমরা একটু প্রসঙ্গ পাল্টে বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। আমাদের আজকের এই আলোচনায় 3 জন রহমান রয়েছেন, এর মধ্যে 2 জনই শফিকুর রহমান। একজন আমাদের ডক্টর শফিকুর রহমান, আরেকজন ডাক্তার, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং আরেকজন তারেক রহমান। 3 জনই রহমান। এই 3 রহমানের বিষয়টাতে আমরা আলোচনা একটু যোগ করি। সেটা হলো যে 2 রহমান বাংলাদেশে, অর্থাৎ বিএনপির চেয়ারম্যান এবং জামাতের আমির, তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অনেকে আশা করছিলেন যে হয়তো সংযত বক্তব্য পাওয়া যাবে, যেহেতু তারা সবাই একই ঘাটের মাঝি ছিলেন এবং একইভাবে নিষ্পেষিত শোষিত ছিলেন বলে দাবি করে আসছেন। তাই নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আমরা দেখলাম যে একটু পরস্পরকে দোষারোপ করে বক্তব্য শুরু হয়ে গেছে।
আগে সবাই মিলে আওয়ামী লীগকে দোষারোপ করা হতো, এখন তারা নিজেরা নিজেদেরকে দোষারোপ করছেন। বক্তব্যগুলো একটু শুনে এসে আমরা আমাদের ডক্টর শফিকুর রহমানের বিশ্লেষণটা নেব। আমরা একটু দুই রহমানের বক্তব্যটা শুনে আসি। একসাথে একটা রাজনৈতিক দল, এই দলটা অনেক সময় বলছে কি, অমুককে দেখেছেন ক্ষমতায়, তমুককে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন, বলছে না? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? যাদেরকে দেখার কথা বলছে, রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। তাদের নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে, ষড়যন্ত্র করছে, তার আরেকটি খবর দেই আপনাদেরকে। আপনারা জানেন খবর, এর মধ্যেই পেয়ে গেছে। তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচে, বিশেষ করে মা বোনদের দিল, মা বোনদের মোবাইল নাম্বার নিচে খবর পেয়েছেন। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলো পত্রপত্রিকায় খবর এসেছে, শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? সব কিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে, জানেন তো? এক মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিককে? মুরব্বী বলেছে বেহেশত দোজখের মালিক আল্লাহ তাআলা। আপনারা একমত? তারা একমত? এদের সাথে হাত তুলেন যারা একমত, এদের সাথে সবাই একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে এই মানুষকে বলে দেশের মালিক আল্লাহ তাআলা, এই জগতের মালিক আল্লাহ তাআলা, এই কোথায় যাবে সেটা সিদ্ধান্ত খবর আল্লাহ তাআলাকে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসে যাবে, এটা কি হতে পারে? মনাতে কিনা? এটা রীতিমতন সেরেকি আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজে 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে। এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরেকির অংশীদার করছে। কত বড় মোনাকে, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করে। এক মিনিট, কথা যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে ব্যাপার? যুক্তি আছে? এই সেরেকি আমাদেরকে, যারা সেরেকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি, আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল, সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান? যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না,
তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? আমি যখন ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে চোখ মেলে তাকাই, তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল, এখন তাদেরকে দেখতে পাই না। এখন আছেন তারা যারা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছিলেন। তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফ্যাসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানি ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান দুজন যে বক্তব্যটা দিলেন, তারা কেউই ভাসুরের নাম মুখে নেননি, কিন্তু জনগণের কাছে স্পষ্ট যে একটা দল আরেকটা দলকেই আক্রমণ করে এই বক্তব্যগুলো দিচ্ছে। ৭১-এর ভূমিকা নিয়ে কথা হয়েছে, জান্নাতের টিকিট নিয়ে কথা হয়েছে, কার এনআইডি নিয়ে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে সেটি বলা হচ্ছে, নব্য ফেসিবাদের কথা বলা হচ্ছে, এবং চাঁদাবাজ বাস টেম্পু স্ট্যান্ডের কথা অবশ্য বলেননি, আজকে দেখলাম। যাই হোক, তো এখন এই যে শুরুটা হয়ে গেল, এটা শুরুটা কেমন হলো? অর্থাৎ একেবারে প্রথম দিনটা কেমন দেখলেন? ইন্টারেস্টিং বলবো আমি, যে মজার জিনিস শুরু হচ্ছে। আমাদের দেশে রাজনৈতিক আলোচনা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, ইনস্টিটিউশনাল পর্যায়ে, পলিসি পর্যায়ে, কে কি করবে, কে কি করবে না, কোথায় যাবে, কি করবে, ওগুলো বাদ দিয়ে চলে যায় অনেকটা ব্যক্তিগত পর্যায়ে। সেটাই আমাদের একটা ভালো জিনিস নয় বলে আমার কাছে যেটা মনে হয়। আমি যদি জামাত দিয়ে শুরু করি, পরে আমি বিএনপির আসবো, তারেক রহমানের এখানে। জামাতের ইতিহাস যদি আমরা দেখি এবং বুঝি, সেটা হচ্ছে যে আজ পর্যন্ত জামাত কোনো রাজনৈতিক পলিটিক্যাল পাওয়ার হিসেবে স্টাবলিশড হয়নি, রিকগনাইজড হয়নি। বিভিন্ন বড় বড় পার্টির সাথে কিছুটা অংশ, কিছুটা শেয়ার করেছে, কিছুটা কয়েকটা এমপির পজিশন পেয়েছে, কি করেছে, কিন্তু তাদের ভোট ছিল 2%, 5%, 7%-এর মতন পপুলারিটি। এই 2024-এর পরে, এটা বিপ্লব বলেন, আন্দোলন বলেন, মানে রেভলিউশন বলেন, এটার পরে যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে একটা অপোজিশনাল পার্টি স্ট্রংভাবে ডেমোক্রেটিক প্রসেসে থাকা প্রয়োজন। এখানে ছাত্রদের যে এনসিপি যে পার্টি, পলিটিক্যাল গ্রুপ আসার কথা ছিল বা একটা সম্ভাবনা ছিল, সেটা ছাত্রদের লিডারশিপের ফেলিওর হোক বা অন্য কোনো কারণে হোক, তারা তাদের ভূমিকা পালন করতে পারছে না বলে আমার মনে হয়। ফলে এখন যেটা দেখতে পাচ্ছি যে জামাতের ভূমিকাটা অনেকটা একটা প্রমিনেন্ট রোল ডেমোক্রেসি, বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসে এসে গেছে। এখন জামাতের যে ইতিহাস আমরা যেটা দেখেছি, জামাত দলে বা জামাতের যে ইসলামিক দলগুলো, অন্য অন্য দল তাদের সাথে রয়েছে, তাছাড়াও অনেক পার্টি তাদের সাথে জয়েন করার সম্ভাবনা দেখা যাচ্ছে, যারা বিএনপিতে যেতে চায় না বা আওয়ামী লীগে পুরনো ছিল বা আওয়ামী লীগকে সাপোর্ট করতো, এইরকম কিছু পার্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন অলরেডি করেছে, 10টা দল তো করেছে অলরেডি। একটু কনফিউশন হয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এখন জামাতের পপুলারিটিটা কিন্তু আগের চেয়ে পরিবর্তন হয়ে 27, 28, 30, 32 এইরকম জায়গায় চলে আসছে এখন। তার মানে আপনি যদি এই যে ডক্টর শফিকুর রহমানের কথা বলছেন, তার প্ল্যানের কথা বলছেন, তার মিটিং দেখেন, হাজার হাজার লোক কিন্তু অ্যাটেন্ড করে এই মিটিংগুলোতে। এখন লক্ষ না হলেও অনেক লোক অ্যাটেন্ড করে, যারা জামাতের এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করছে, বা এরা কতদূর যাবে, কোথায় যাবে, বা গভর্নমেন্ট ফর্ম করতে পারবে কিনা, বা গভর্নমেন্টের অংশ হবে কিনা। গভর্নমেন্টের যদি অংশ হয়, যেটা আলমগীর, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জি,
হ্যাঁ, ফখরুল ইসলাম আলমগীর কয়েকবার বলেছেন যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট না, এটা তারেক রহমানও বলেছেন, শফিকুর রহমানও বলেছেন, তারাও বলছিলেন যে বলেছেন যে ন্যাশনাল নির্বাচনের পরে আমরা আলোচনা করব। ন্যাশনাল গভর্নমেন্ট যদি এটা করেন তাহলে তাদের একটা পলিটিক্যাল ভূমিকা, বড় রকম ভূমিকা এসে যাবে। ন্যাশনাল এখন যে ক্রাইসিস, আমাদের ডেমোক্রেটিক ক্রাইসিস বা রাজনৈতিক পলিটিক্যাল ক্রাইসিস চলছে বাংলাদেশের ভেতরে, এতে ন্যাশনাল গভর্নমেন্ট কিন্তু একটা গুড সলিউশন, একটা গুড পদ্ধতি, যে যারা নতুন রিফর্মগুলোকে, যেগুলো পরিবর্তন হয়ে আসার সম্ভাবনা আছে, যেটা ভোট হবে এর পরে আমরা দেখতে পাবো যে এইগুলো ইনকর্পোরেট করে একটা নন ফেসিস্ট গভর্নমেন্ট এবং নন মানে প্রফিট ওরিয়েন্টেড গভর্নমেন্ট বা ডিক্টেটোরিয়াল কন্ট্রোলড গভর্নমেন্ট যেন বা পলিটিক্যাল পার্টি না হয়, সেই রকম একটা সিচুয়েশন যদি জামাত এবং বিএনপি একসাথে হয়ে করতে পারে এবং ছাত্রদের এনসিপি করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত সুন্দর জিনিস হবে। এখন আমি যদি বিএনপির পর্যায়ে আসি, বিএনপিতেও তারা তাদের আজ পর্যন্ত কিন্তু কোনো বিএনপি লিডার পরিষ্কারভাবে বলেনি তারা যদি দেশে সরকার হিসেবে আসে তারা কে কি করবে। তাদের কোনো পলিটিক্যাল ক্লিয়ার পলিসি আজ পর্যন্ত, তারা একে ওকে দোষ দিচ্ছে, আওয়ামী লীগকে দোষ দিয়েছে, হাসিনাকে দোষ দিয়েছে, এখন জামাতকে দোষ দিচ্ছে বা চ্যালেঞ্জ করছে। এবং শুধু তাই না, ইটস ইন্টারেস্টিং যে এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মাজারে মাজারে যাচ্ছে এবং আল্লাহর নাম করে তার যে বিভিন্ন মিটিংয়ে তাদের মৌলানা মৌলবী তাদেরকে এনে জামাতকে চ্যালেঞ্জ করার জন্য, জামাত থেকে বিএনপিকে মানে জামাতের ভোটকে, জামাতের যে পপুলারিটিটা এসছে সেটা যেন সম্পূর্ণভাবে অনেকটা মানে একটা প্রকটভাবে জামাত না নিয়ে যেতে পারে, তারা এখন আল্লাহ, ধর্ম, ইসলাম এবং তার ইসলামের প্র্যাকটিস এসব জায়গায় আসার চেষ্টা করছে। তো ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্টর। বিএনপির যে সিচুয়েশন, খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে সম্পূর্ণ পলিটিক্যাল কালচার, বাংলাদেশের কালচার মানে পরিবর্তন করে দিয়েছে। তাদের এত পপুলার হওয়ার অবস্থা ছিল না, কারণ আমরা গত 1.5 বছরে দেখেছি যে বিভিন্ন জায়গায় তাদের ছাত্র দল যে ধরনের ভূমিকা পালন করছে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং করাপশন, অন্যায়ভাবে বিভিন্নভাবে বিএনপির এই ছাত্র গ্রুপ অনেক ভূমিকা পালন করেছে, যেটা অনেকে পছন্দ করে না। কাজী এখন একটা কমপ্লেক্স, লোকে কাকে ভোট দেবে, কোথায় যাবে, বিএনপি ছাড়া তো ভোটের দেওয়ার কোনো জায়গা নেই, অপশন নেই। তো এই যে একটা লিমিটেড সিচুয়েশন আমাদের রাজনীতিতে এসে গেছে, আমাদের নির্বাচনে এসে গেছে এবং নির্বাচনের আর 2 সপ্তাহ 3 সপ্তাহ বাকি, এখানে এসে যে এই অবস্থায় কোথায় দাঁড়াবে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। এই অবস্থায় জামাত ভাবছে যে আমরা হয়তো একটা বড় রকম অপোজিশন রোল, ভূমিকা পালন করতে পারি, সেই জন্য তারা বিভিন্নভাবে বিএনপিকে দোষ দিচ্ছে যেন বিএনপির ভোটাররা জামাতের দিকে চলে যায়। আবার জামাত শুধু অপোজিশন না, মানে যে আল্লাহ এবং ইসলাম এবং অন্যান্য কনসেপ্ট গুলোকে যেটা জামাত ওন করে, নিজেদের মনে করে, যেটা কিছুটা তাদের শেয়ার করা যায় কিনা। সো ইটস এ কমপ্লেক্স সিচুয়েশন। এই জন্য তাদের ডিবেটে এবং আলোচনায় এবং মানে বিতর্কে, আমাদের কোনো ফর্মাল বিতর্ক হবে কিনা আমি জানি না, মানে ন্যাশনাল লেভেলে, যেটা ডেমোক্রেসির জন্য, আমাদের নির্বাচনের জন্য হওয়া ভালো, যে পলিসিগুলো আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারি, সেটা এখনো ক্লিয়ার কোনো পলিসি আমরা দেখতে পাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ। মানে জামাত শুধুমাত্র শক্তিশালী অপোজিশন হওয়ার কথা ভাবছে না, কোনো ক্ষেত্রে তারা সরকার গঠনের কথা ভাবছে। গতকাল আল জাজিরা এরকম একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট করেছে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে জানি, যদি সংক্ষেপে এই বিষয়টাতে কিছু যোগ করেন, কিন্তু মূলত আপনার কাছে যেটা জানতে চাই, এই জামাত আর বিএনপি এত বন্ধু, তাদের এই ঝগড়াঝাটি দেখে তো আওয়ামী লীগ খুব খুশি হচ্ছে। এখন আল জাজিরাতে আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি মূলত বলছেন যে
শেখ হাসিনা তার বয়স হয়েছে, তিনি আর রাজনীতিতে থাকবেন না, তিনি রাজনীতি করবেন না, এমন একটি বক্তব্য তিনি দিচ্ছেন। এটি কি রিফর্ম আওয়ামী লীগের ফিরে আসার এক ধরনের বিষয় কিনা? জি, দেখুন, আমি আগের প্রসঙ্গে দু একটি কথা বলি, তারপরে আপনার এই প্রশ্নের জবাব দিচ্ছি। সেটি হলো যে, দেখুন, নির্বাচনের রাজনীতি একটু এরকমই হয় আর কি, মানে মানে প্রতিপক্ষের মানে দোষ প্রচার করা, আমার গুণগান গাওয়া, এটি হবেই। নির্বাচনে তর্ক বিতর্ক হবে, তবে সেটি একটি গণতান্ত্রিক যে পরিশীলতা তার বাইরে যেন না যায়, সেটাই হলো দেখার বিষয়। এটিতে কোনো অবাক হওয়ার কিছু নেই। বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে, জামাতও বিএনপির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু প্রশ্ন হলো সেটি যেন গণতান্ত্রিক যে পরিশীলতার সীমা সেটি অতিক্রম না করুক। তবে যেটি দেখতে চাই আমরা সেটি হলো যে, শুধু জামাতের বিরুদ্ধে কথা বলে বিএনপি আমাকে ভোট দেন বলবে, কিংবা জামাত বিএনপির বিরুদ্ধে নব্য ফেসিবাদ বলে আমাকে ভোট দেন, এটি না বলে এই যে জনগণের আকাঙ্ক্ষা 5 আগস্টের পর থেকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে একটা নতুন বাংলাদেশের, সেই নতুন বাংলাদেশটি তুমি কেমন ভাবে দিতে চাও, সেইটি আমরা শুনতে চাই। রূপরেখা নির্বাচন মাঠে, যে আমরা যদি আমাদেরকে যদি ভোট দাও, আমরা ক্ষমতা যাই, তাহলে আমরা এমন একটি বাংলাদেশ তোমাদের দেব, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, মানবিকতা থাকবে, আইনের শাসন থাকবে, দুর্নীতি থাকবে না। এরকম একটি বাংলাদেশের জন্য আপনার কি পরিকল্পনা আছে সেটি আমরা শুনতে চাই। গেল এক। আরেকটি জিনিস হলো যে, দেখুন, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দিবেন এবার, কিন্তু আমরা কিন্তু এখনো ঐতিহাসিক নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না। তার কারণটি হলো, এখন পর্যন্ত 3 সপ্তাহ নাই, 2 সপ্তাহের একটু উপর, এখন পর্যন্ত নির্বাচনের কোনো আমেজ আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। নাম্বার 2, এখনো মানুষের মধ্যে জনমনের প্রশ্ন, নির্বাচন কি আদৌ হবে? তাহলে এইরকম একটা অবস্থাতে আর আমরা নির্বাচন স্কেজুল ঘোষণার পরে কিন্তু নির্বাচন মানে পুরো দেশটি চলে আসে নির্বাচন কমিশনারের এখতিয়ারে এবং তার কার্যনির্বাহী ক্ষমতা, কিন্তু আমরা কিন্তু এখনো সরকারের কার্যনির্বাহী প্রভাব দেখতে পাচ্ছি। যেমন ধরেন, প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা তিনি কি বলেছেন যে এবার তো 2টা ভোট একসঙ্গে হচ্ছে, ভোট গণনায় দেরি হতে পারে। এই যে এটা উনি বলার কে? এটা নির্বাচন কমিশন বলবে। যখন স্কেজুল ঘোষণা করা হয়ে গেছে, এখন তো সরকার থেকে কোনো মন্তব্য, ভোট গণনা হবে কি হবে না, ওনার একটা ভোট গণনারও কোনোদিন কোনো অভিজ্ঞতা নেই এমন ব্যক্তি এই বিষয়ে নিয়ে কথা বলছেন। হি ইজ নট দ্য অথরিটি, অথরিটি ইজ নির্বাচন কমিশন, তাই না? তো এইগুলো থেকে একটা আশঙ্কা এখনো জনমনে আছে। আমরা চাই একটা নির্বাচন হোক, এবং সেটি ঐতিহাসিক না হলেও মোটামুটি একটা গ্রহণযোগ্য। আমরা যদি একটু আওয়ামী লীগ প্রসঙ্গে ফিরি, সময় একেবারে এবার আমরা জয়ের প্রসঙ্গে আসি। দেখেন, জয়ের এই সাক্ষাৎকারটি আমি মনে করি একটু তাৎপর্যপূর্ণ। জয়ের অনেকগুলো সাক্ষাৎকার আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার সঙ্গে দেখেছি। আল জাজিরার সাথে যেটিতে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো একটি জিনিস, যে শেখ হাসিনা রিটায়ারমেন্টের প্রসঙ্গটি আসছে। তিনি কিন্তু খুব ক্লিয়ার বলেছেন, যখন প্রশ্ন করা হয় যে তার মায়ের কথা বলেছে যে তিনি রিটায়ার করতে চাচ্ছেন। হি ইজ ওল্ড, মাই মাদার ইজ এল্ডারলি, তার একেবারে কোন ভাষায়, দিস কুড বি হার লাস্ট টেনর এনিওয়ে, মানে এইটাই হয়তো তার শেষ মেয়াদ ছিল। ও শি ওয়ান্টেড টু রিটায়ার। তার মানে একটা বার্তা আমরা পেলাম, সর্বশেষ যে তথ্যটি, যে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরে আসছেন না। আচ্ছা, এবার যেটি বলা হচ্ছে যে তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি আবার দেশে ফিরে আসার মতো অবস্থা সৃষ্টি হয়, তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব বা এই সঙ্গে প্রশ্ন করা হয়েছে, তখন জয় কিন্তু একটা কথা বলেছে, যেটি গণতান্ত্রিক ভাবে বলা, মানে এটি একটা রাজনৈতিক গণতান্ত্রিকতাটা। তাই তিনি বলেছেন যে আওয়ামী লীগ চলবে, কারণ আওয়ামী লীগ একটা 70 বছরের পুরনো রাজনৈতিক দল। ইট উইল কন্টিনিউ উইথ হার অর উইদাউট হার। এটি তাকে ছাড়া হলেও চলবে, তিনি তো মারাও যেতে পারতেন, এরকম বলেছেন। তার মানে হলো যে আওয়ামী লীগ আবার আসবে এবং নতুন নেতৃত্বে আওয়ামী লীগ তার পথ চলবে। এখন কথাটি হলো, আপনি যেটি বললেন যে তাহলে কি মানে এই শেখ পরিবারের বা হাসিনার এরা কি শেষ হচ্ছে? এটাও সাংবাদিক প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন
জয় কিন্তু ক্লিয়ার বলেছে, পসিবলি ইয়েস। ইয়েস। তার মানে হলো যে এই আপাতত মনে হচ্ছে যে এই ডাইনেস্টির কেউ নেতৃত্বে না থাকার সম্ভাবনাটাই বেশি। না, এটা শুধুমাত্র একেবারে স্পেসিফিক শেখ হাসিনার নাম ধরে বলা ছিল না, হাসিনার নাম হলেও কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে হাসিনার বাইরে তার কে আছে, তার ফ্যামিলিতে হয়তো তার ছেলে মেয়ে কথা, তো আমার কাছে মনে হচ্ছে যে সেরকম নাও হতে পারে, আবার হতেও পারে। কিন্তু যেটি হলো যে নতুন একটি নেতৃত্বের সূচনা আওয়ামী লীগ আসবে, সেটি শেখ হাসিনার পরিবার থেকেও হতে পারে অথবা পরিবারের বাইরে থেকেও হতে পারে। তবে আমরা চাই যে যেটা একটা রাজনৈতিক দল একটা দেশে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না যে পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিজেরা গণতান্ত্রিক আর না করায় এ পর্যন্ত। অর্থাৎ আপনি জামাত, বিএনপি বা আওয়ামী লীগ যার কথাই বলুন না কেন, তারা কখন দেশকে গণতন্ত্রের পথে ওই মানে উত্তরণ ঘটাতে পারবে না যে পর্যন্ত তারা নিজেদের মধ্যে গণতন্ত্র চালনা করে। যে পর্যন্ত ডাইনেস্টি থাকবে, পরিবারতন্ত্র থাকবে, আপনার এই লেগাসি থাকবে, এই পর্যন্ত দলে যেমন গণতন্ত্র আসবে না, তেমনি ভাবে আপনার দেশের মধ্যে গণতন্ত্র আসবে না। তো আমি মনে করি যে আওয়ামী লীগ অন্তত শেখ হাসিনা রিটায়ারমেন্টের পরে অ্যাটলিস্ট এই ডাইনেস্টির এই এটা বলয় থেকে বেরিয়ে এসে এটা অন্তর্বর্তীকালীন হতে পারে। এর আগে জোহরা তাজউদ্দিন যেমন দায়িত্ব নিয়েছিলেন, এমন করে হয়তো এর আগে কিন্তু আপনার মনে আছে কিনা, পাকিস্তান আমলে কিন্তু যখন সবাই জেলে, বঙ্গবন্ধু, তাজউদ্দিন থেকে শুরু করে, তখন কিন্তু আমেনা বেগম এইটার একটা হাল ধরেছিল। আমেনা বেগমের কথা হয়তো অনেকে আমরা ভুলে গেছি, কিন্তু আওয়ামী লীগের সেই দুঃসময়ে কিন্তু মানে আমেনা বেগমই আওয়ামী লীগকে পাকিস্তানের শেষ সময় ছিল। পরবর্তী যেটা আমরা মালিক উকিল বা তাদের মাধ্যমে দেখেছি আর কি। তো সেরকম আমি চাই যে একটা শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলগুলোর মধ্যেই একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হোক, গণতন্ত্রের মাধ্যমে একটা নেতৃত্ব আসুক দলে। তাহলে হবে কি, তারা এই দেশেও একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হবে, পরিবেশ তৈরি হবে এবং গণতন্ত্রের সেবা দিতে পারবেন। ডক্টর শফিকুর রহমান, আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনি 30 সেকেন্ড। আমি যদি অ্যাড করতে চাচ্ছি যে জয় বলছে, জয় ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ডিরেক্টলি আজ পর্যন্ত কিন্তু আমরা কিছু শুনিনি। রাইট। এখন আওয়ামী লীগের ভেতরে শেখ হাসিনার যে ভূমিকা এবং স্ট্রং যে কন্ট্রোল, সেটা বাদ দিয়ে আজ পর্যন্ত আমরা তো ভেবেছিলাম যে এই পরিবর্তনের পরে একটা নতুন আওয়ামী লীগ হয়তো তৈরি হয়ে আসবে, কিন্তু শেখ হাসিনা পরিষ্কারভাবে কোনো কিছু না বলা পর্যন্ত, এবং ভারত থেকে ভারতের একটা ভূমিকা এখানে রয়েছে, ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্টার এসে তারেক রহমানের সাথে দেখা করেছে, অন্যান্য সিচুয়েশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট না থাকেন, সভাপতি না থাকেন, ভারত তাকে কতটুকু আর আশ্রয় পোষ্ট দেবে, লালন পালন করবে, এত জামাই আদরে রাখবে, সেগুলো অনেক বেশি আলোচনার বিষয় আছে। জয়ের বক্তব্যটা হয়তো তার একেবারে ব্যক্তিগত হতে পারে। লেটস সি, আমরা তো সামনে সময় আছে, দেখতে পারবো। আমাদের কিন্তু অনুষ্ঠান চালিয়ে নেওয়ার জন্য আর সময় নেই আর কি আমাদের হাতে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং মোহাম্মদ মালেক। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।